নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। স্থাপত্য নির্মাণ বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান। আজ আমরা কথা বলবো সমকালীন স্থাপত্য চর্চা নিয়ে। আমরা এসেছি স্থাপত্য পরামর্শক প্রতিষ্ঠান স্থাপতিকের অফিসে এবং এই প্রতিষ্ঠানটির প্রধান স্থপতি শরীফউদ্দিন আহমেদ আমাদের আজকের অতিথি। স্যার, স্বাগত আপনাকে। ধন্যবাদ। স্থপতিরা আসলে ভিন্ন ভিন্ন কাজ করেন এবং তাদের ভাবনা ও কাজের জায়গাটিও বিচিত্র, এবং সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। কারণ সাধারণভাবে আমরা যেটা দেখে থাকি, মানুষ জানেন যে স্থপতিরা শুধু ভবন তৈরি করেন এবং সেই ভবনের মধ্যে বেশিরভাগ আবাসিক ভবন। কিন্তু আপনার পেশা চর্চার জায়গায় আপনি বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে কাজ করেছেন এবং এরই কিছু বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। হ্যাঁ, অবশ্যই স্থাপত্য ভবন নির্মাণ কেন্দ্রিকই আমাদের দেশে আসলে প্র্যাকটিসটা, কিন্তু স্থপতিরা মূলত স্পেস মেকিং বা প্লেস মেকিং নিয়েই কাজ করে। তার আশপাশের পরিবেশটা প্রতিবেশের সাথে সামঞ্জস্য করে কিভাবে একটা লিভেবল এনভায়রনমেন্ট তৈরি করা যায় সেটাই আসলে স্থপতিদের কাজ, এবং এইভাবেই স্থপতিরা কাজ করে। যে কোনো ডিজাইন সেটা বিভিন্ন ইস্যু কেন্দ্রিক, বিভিন্ন সমস্যা কেন্দ্রিক, এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেই তারা মানুষের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করাই তাদের মূল কাজ। সেটা রেসিডেন্সিয়াল হতে পারে, সেটা একটা পার্ক হতে পারে, সেটা একটা ইভেন ফুটপাথ ডিজাইন হতে পারে। যদিও এইগুলা যখন স্থপতিরা কাজ করে হয়তো ভিন্ন ভিন্ন নাম তাদেরকে দেয়া হয়, কাউকে দেয়া হয় আরবান ডিজাইনার, কেউ হয়তো খালি আর্কিটেকচার বিল্ডিংয়েই সীমাবদ্ধ থাকে। তো তারপরেও স্থপতি মূলত আসলে পরিবেশ নিয়েই কাজ করে। আপনি রেসিডেন্স যেমন ডিজাইন করেছেন, মজুলিয়াম কমপ্লেক্সও করেছেন, মনুমেন্ট করেছেন, আবার কমার্শিয়াল স্পেস অনেকগুলো ডিজাইন করেছেন। তো এই যে ডাইভার্সিটি, সেই জায়গা থেকে যদি পার্টিকুলার কয়েকটা প্রজেক্ট নিয়ে একটু আলাপ করতেন। আমরা আসলে যে কোনো প্রজেক্টকেই ভিন্ন ভিন্ন ফাংশনস থাকে, রিকোয়ারমেন্টস থাকে, কিন্তু আমরা আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা কিভাবে কাজ করতে চাই তার কিছু বেসিক গাইডলাইন আমরা ফলো করি। তার ভিতরে আমরা স্থাপত্যটা যাতে দেশীয় হয়, বাংলাদেশের কথা বলে, সেটা একটা যেমন ভাবনা থাকে। একই সাথে বর্তমান সময়ের যে চ্যালেঞ্জগুলো সেগুলাও সেটাতে অ্যাড্রেস করার চেষ্টা থাকে। ফাংশনাল রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের চাহিদা, সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা থাকে। আবার কন্টেম্পোরারি ইস্যুস, ক্লাইমেটিক্যাল যে জলবায়ু বৈষয়িক সমস্যা, সেটাকেও একটা ছোট আঙ্গিকের প্রজেক্টেও আমরা চেষ্টা করি অ্যাড্রেস করার, সেটা হোক রেসিডেন্সিয়াল, সেটা হোক কমার্শিয়াল বা পার্ক। রিসেন্ট টাইমে একটা ছোট বাজারের মতো, মানে রিটেল শপ ডিজাইন করার সুযোগ পেয়েছি। তো সেটা ঢাকার খুব এখন সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট যেইখানে, সেরকম একটা নোডাল পয়েন্টে, মানে প্রায় গুলশান 2A সার্কেলের কাছে। তো সেটাকেও আমরা কিন্তু এই ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের কাজের যে ধারা, সেই ধারা থেকেই আমি বলবো এক্সপেরিমেন্ট করার চেষ্টা হয়েছে। তো একটু প্রজেক্টটা যদি দেখাই, এরকম একটা প্রজেক্ট দেখলে হঠাৎ কেউ বুঝবে না যে এটা একটা রিটেইল শপ। এটা হচ্ছে তার কমার্শিয়াল লুকটা আর কি, হ্যাঁ। কিন্তু তাকে পরিবেশের সাথে সামঞ্জস্য করার জন্য এবং শহরকে কিছু কন্ট্রিবিউশন করার জন্য প্রজেক্টের চেহারাটা এরকম রূপ ধারণ করেছে। একজন আর্কিটেক্ট হিসাবে আমার কাজ ফাংশন, মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করাই না। আমি মনে করি আর্কিটেক্ট হিসাবে আর্কিটেক্টের কাজ আরও অনেক বড় মাত্রা তৈরি করা, যে শহরের জন্য এটা কেমন, দেশের জন্য এটা কেমন, গ্লোবাল পার্সপেক্টিভে এটা কেমন, হ্যাঁ। আবার এই যে গ্লোবাল যখন চিন্তা করছি, তখন কি লোকাল চিন্তা করছি এটা কিনা। মানে একটা কথা আছে, বিগ গ্লোবাল বাট থিঙ্ক লোকাল। এই যে লোকালিটির সাথে, কনটেক্সটের সাথে আমরা যাতে না ভুলে যাই, আমার কনটেক্সটটা যাতে না ভুলি, আমার ইতিহাসটা যাতে না ভুলি, আমার কালচারাল মেমোরিটা যাতে না ভুলি। মফস্বল শহর থেকে শুরু করে রাজধানী সব জায়গায় দেখি যে ম্যাচ বাক্সের স্তূপের মতো করে কতগুলো দোকানঘর, কিন্তু সেই জায়গা থেকে এই পার্টিকুলার প্রজেক্টের যে ভিন্নতা,
সেটি কিভাবে অর্জিত হলো? এখন তো বাজারগুলো আসলে এই ধরনের হরাইজন্টালি এক্সপ্যানশন আর নাই, ছোট করে সুপার শপ মতো করে ফেলছে। কিন্তু এর যে মূল বাণিজ্যিকীকরণ, যে এই প্রোডাক্টটা বিক্রি করছে, আমরা চিন্তা করলাম যে এই প্রোডাক্টটাই যদি এখানে চাষ করা যায় তাহলে কেমন হয়। আমরা ক্লায়েন্টকে বললাম, ওকে আপনার রুফটা আমরা বিভিন্ন যে এগ্রিকালচার কেসিং যদি আমরা বলি, এক একটা কেস আমরা হয়তো গুলশানের কর্পোরেট কারো কাছে ভাড়া দিব 5টা করে, সে এসে প্রতি সপ্তাহে একদিন তার কৃষিকাজ করবে। হ্যাঁ, এটা কৃষিকাজ করার জন্য গ্রামে যাইতে হবে না, গুলশানেই সে তার হয়তো একটা টমেটো, 3টা টমেটো, একটা লাউ, ইট মেক্স হিম, তাকে স্মরণ করাবে সে কোথা থেকে আসছে এবং তার দায়িত্ব। এবং শহরটা আসলে খালি কমার্শিয়ালের জন্য না, কমার্শিয়াল ইকোনমি, হ্যাঁ, এগুলার ভিতরে এগ্রিকালচার তো একটা ইকোনমির মূল জায়গা। তো অনেক শহরেই কিন্তু এগ্রিকালচারও হয়। আমাদের ঢাকা সিটি আমরা হয়তো এটাতে আর নাই, কিন্তু এটা হইতে পারে। আমাদের রুফ গার্ডেন যদি হইতে পারে তাহলে একটা দোকানে ছাদও হইতে পারে। আইডিয়াটা ওইখান থেকেই আসলে চিন্তা করা। আপনার প্রতিটা কাজে যে জিনিসটা দেখেছি, যেমন মাটির খুব কাছাকাছি থাকা। আমরা যদিও শহরে আসলে মাল্টি লেয়ার্ড বা মাল্টি স্টোরিড স্পেসের দিকে ঝুঁকছি, কিন্তু তারপরেও তো আমাদের মাটির কাছে ফেরার যে একটা স্মৃতি তৈরি করা হোক কিংবা সেই ধরনের একটা অনুভূতি তৈরি করা হোক, আপনি আপনার কাজের মধ্যে সেই চেষ্টাটা করছেন। তো আপনার অনেকগুলো অ্যাপার্টমেন্ট প্রজেক্টের ক্ষেত্রে সেটি দেখেছি, কিন্তু অ্যাপার্টমেন্ট নিয়ে আলাপ করলে আসলে আলোচনা শেষ হবে না। সে কারণে আমরা যদি আপনার তৈরি করা সাইক্লোন শেল্টারটা নিয়ে একটু কথা বলতাম। আমরা যদি একটু, দিস ইজ সাইক্লোন শেল্টার। সাইক্লোন শেল্টার হয় কি, সাইক্লোন শেল্টার গভর্নমেন্ট করে এবং গভর্নমেন্ট আরসিসি সাইক্লোন শেল্টার করে। পত্রিকাতে ছবি যখন দেখছিলাম, বিভিন্ন সাইক্লোন শেল্টারের ছবি ইন্টারনেটে দেখছি, ম্যাক্সিমাম সাইক্লোন শেল্টার দেখি ভাঙাচোরা, ভেঙে পড়ছে, এরকম একটা। কারণ এগুলো এত রিমোট এরিয়ার, এর মেনটেনেন্স করা যায় না। আবার স্যালাইন ওয়াটারের একটা ইম্প্যাক্ট আছে, যে কাস্টিংটা ওইভাবে জমাট বাঁধে না এবং দ্রুত ক্ষয় হয়। হ্যাঁ, তো সেই চিন্তা থেকে আমরা চিন্তা করলাম, ওকে মানে সাইক্লোন শেল্টার বানাইতে হবে। এই ধারণা থেকে যদি আমরা বাইর হয়ে যাইতে পারি, গ্রামের প্রতিটা বাসা যদি সাইক্লোন শেল্টার হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের আর সাইক্লোন শেল্টার লাগে না। যে এক একটা বাসাই তার নিজস্ব বাসাটাই সাইক্লোন শেল্টার। তো হাউ উই কনভার্ট দিস আইডিয়া। তো এই কারণে আমরা একটা 20 ফিট বাই 20 ফিটের একটা মডিউল চিন্তা করে, যে আমরা যদি একটা মডিউল বানাইতে পারি এবং ওই কমিউনিটির এঙ্গেজমেন্টটা করাইতে পারি, যে কিভাবে একটা মডিউল তৈরি করতে হয়, ও যদি একবার শিখে যায়, তাহলে কিন্তু ওর বাসাটা ও যখন বানাবে বা বানিয়েছে, ও কিন্তু ওই টেকনিকটা বুঝবে যে সাইক্লোনে কি হয়, কি তার প্রোটেক্ট করতে হবে। ম্যাক্সিমাম সাইক্লোনে কিন্তু আমাদের দেশে চালা উড়ে যায়, কারণ হচ্ছে বাতাসের যে সাকশন ফোর্স, ও ভিতরে ঢুকে চালাটা উড়ায় নিয়ে যায়। তো আমরা যদি ওই চালার ট্রিটমেন্টটা ঠিক করে দিতে পারি, তাহলে কিন্তু এক একটা বাসা এক একটা সাইক্লোন। তো ওইটার আইডিয়া থেকেই আমরা মডিউলার, এমনিও আমি একটু মডিউলার কাজ করতে পছন্দ করি, এই মডিউলার থেকেই যে আমরা একটা মডিউল ডিজাইন করব এবং অনেকগুলো মডিউল মিললে একটা সাইক্লোন শেল্টার, একটা স্কুল, আসলে সাইক্লোন শেল্টার না, ইটস এ স্কুল বা কমিউনিটি স্পেস, আবার একটা গ্রামের বাড়ি, এরকম একটা আইডিয়া থেকে আমরা একটা মডিউল এবং সেটাকে একসাথে করে একটা স্কুল বা সাইক্লোন শেল্টার তৈরি করার চেষ্টা, এটাই ছিল এই প্রজেক্টের। এই যে এরকম এইখানে আমরা অনেক ওই যেটা বললাম ইস্যুসগুলা সলভ করার চেষ্টা করি, যেমন ক্লাইমেট সমস্যা সাস্টেইনেবল হয় কি না। আমরা যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করেছি সব লোকালি অ্যাভেলেবেল। এখন সুন্দরবনে কি ইউজ করব, কংক্রিট, তো স্যালাইন ওয়াটার। তো সুন্দরবনে যে কাঠটা পাওয়া যায় ওইটার জন্য বানানো, সে নিজে নিজে বড় হয়েছে আসলে লবণাক্ত পানির ভিতরে। তো ওইটাকে যদি আমরা ইউজ করতে পারি, অ্যাজ মিনিমাম আরসিসি স্ট্রাকচার ইউজ করতে পারি, তাহলে কিন্তু এবং লোকাল মানুষ ওই তার গোলপাতা, তার ওই কাঠটা ইউজ করতে জানে, আমাদের থেকে বেশি জানে কিন্তু। তো এই কারণে এটা পার্টিসিপেটরি হয়েছে। এটার মূল স্ট্রাকচার মানে ফ্রেমটা আমরা খালি আরসিসি দিয়ে করছি, বাকি সবই ভার্নাকুলার ম্যাটেরিয়াল। এখন অনেকে বলে ভার্নাকুলার ম্যাটেরিয়াল তো টিকবে না, আসলে আরসিসিও তো টিকছে না।
1 বছর পরেই আবার মেইনটেনেন্স, সরকারের বাজেট হবে, দেন কে নিয়ে যাবে, এখানে একটা ম্যানিপুলেশন তো হয়। তো সব মিলায় গ্রামের লোক, হ্যাঁ, ওর ভার্নাকুলার ম্যাটেরিয়াল যদি এমনি স্যালাইন ওয়াটারে টিকবে, এখন ঝড়ে যদি ভেঙে যায় ও ওইটার মেনটেনেন্স জানে, ওইটা অ্যাভেলেবেল ওর কাছে, ও কিন্তু ওটা রিপ্লেস করতে পারে, হ্যাঁ, এবং ওর সাথে এঙ্গেজমেন্ট তৈরি হয়। এই প্রজেক্টটা আসলে এই যে এইগুলো এক একটা ওই যে 20 ফিট 20 ফিট মডিউল, আসলে এটা একটা গ্রামের ঘর, এটাই একটা গ্রামের ঘর, ছোট একটা কুড়ে ঘর। ওইটা এই একটা বানানো শিখলেই ও কিন্তু ওর বাসাটা বানায় ফেলবে। তাহলে হবে কি, ওর কিন্তু আর সাইক্লোন শেল্টারে আসতে হবে না। আর মানুষ কিন্তু সাইক্লোন শেল্টারে আসতে চায় না, কারণ ওর এঙ্গেজমেন্ট নাই। আর ও তো একা একা আসতে চায় না, ওর একটা গরু আছে, একটা বাছুর আছে, ওর কিছু অর্থ আছে, ওর ফ্রুটস আছে, মানে একটা গাছ সেটা ভেঙে যাবে কি না, ওর কিন্তু মায়া হয়, ওইটাতে কষ্ট পায়, ওই কারণে ছেড়ে আসতে চায় না। তো ছেড়ে আসার দরকারও নাই, ও যেটা চাচ্ছে সেটাই যদি আমরা করি তাহলে আমার মনে হয় এটাই সাস্টেইনেবল। স্যার, আপনি তুলে ধরলেন একেবারেই লাক্সই প্রযুক্তি ব্যবহার করে টেকসই কিছু করা, এবং নিশ্চিতভাবেই যে এলাকায় আমরা যে কাজটি করব সেটি যাতে সেখানকার জন্য কার্যকরী এবং উপযোগী হয়। অনেক ধন্যবাদ স্যার। আমরা শেষ করতে চাই আপনার তৈরি করা একটি দরগা নিয়ে, যেটি আমি আসলে সোশ্যাল মিডিয়ায় দেখেছি, ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে, এবং ইটের ব্যবহার করে আপনি খুব সুনিপুণভাবে কাজটি করেছেন। প্রজেক্টটা আসলে মানিকগঞ্জে, এটা একটা সুফি পীরের একটা মজুলিয়াম। এই প্রজেক্টটা আমরা রিবা অ্যাওয়ার্ড পাই, এটা অবশ্যই আমাদের জন্য একটা আমি বলবো অ্যাচিভমেন্ট। এটা কিন্তু খুব ছোট্ট একটা কাজ, এটা 1000 স্কোয়ার ফিটের কাজ, কিন্তু রিবার মতো এত ওয়ার্ল্ড ওয়াইড একটা ফুটপ্রিন্ট অ্যাওয়ার্ড আমাদেরকে কনফিডেন্স দিয়েছে যে আমরা যেভাবে কাজ করছি সেই পথটা মনে হয় ঠিকই আছে, সেইভাবে আমরা কাজ করতে থাকি। তো এই প্রজেক্টে আমি তো সাধারণত আসলে লোকাল ম্যাটেরিয়াল দিয়ে কাজ করি, এবং আমি খুব বেশি দূর থেকে ম্যাটেরিয়াল আনা পছন্দও করি না। ওয়ার্কারও ওই একদম কাছাকাছি ওয়ার্কার নেই। অনেকে বলে যে ফিনিশিং কিভাবে আসবে, কিন্তু আমার এটা একটা আমার একটা আন্ডারস্ট্যান্ডিং, আমি যতটুকু শিখেছি আমি এই জ্ঞানটা ওই যে ওয়ার্কারদের ভিতরে ছড়ানোর চেষ্টা করি, তাদের ট্রেনিং দিই। প্রতি প্রজেক্টেই একটু ট্রেনিং সেশন থাকে। ব্রিকটা আমাদের দেশে তো একসময় সব ব্রিক দিয়েই কাজ হতো, কিন্তু এখন যেমন কাঠ দিয়ে কাজ হতো, এখন কাঠের মিস্ত্রি খুঁজে পাবেন না। কাঠ দিয়ে কিভাবে কাজ করতে হয় এখন কিন্তু আর মানুষ জানে না। সেম ব্রিক দিয়ে কিভাবে কাজ করতে হয় অনেকেই জানে না, মনে করে ব্রিক মানেই শ্যাওলা পড়বে, ব্রিক মানেই লবণ বাইর হবে, ড্যাম্প হবে। একদম সম্পূর্ণ ভুল ধারণা আসলে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসেরই ব্যবহার উপযোগী করতে হয়। আপনি যে কংক্রিটটা, এই যে ফেয়ার ফেস কংক্রিট দিয়ে কাজ করেন, ওইটারও কিন্তু ব্যবহার উপযোগী করতে হয়, আর না কিন্তু ওটা করা যায় না, ওইটারও ট্রিটমেন্ট করে নিতে হয়। আপনি যে কোনো কিছু, আপনি ওই যে কাঁঠাল খাবেন, আপনি পাকার আগে তো আর কাঁঠাল খাইতে পারবেন না। হ্যাঁ, তার মানে উপযোগী সময়ে তাকে ব্যবহার করতে হবে এবং উপযোগী করে নিতে হয়। কিভাবে খাবো, এখন কাঁঠাল আপনি হাতে তেল না মেখে খাওয়া শুরু করলেন, তাহলে কি হবে, আঠালা মাখবে, মুখে মাখবে। তো আপনি এই উপযোগী করার জ্ঞানটা কি আপনার আছে কিনা, যদি না থাকে তাহলে আঠা লেগে যাবে। এবং যে কোনো ম্যাটেরিয়াল, একটা কাঠ মানুষের ধারণা যে বাঁকা হয়ে যায়, এটা আসলে আপনি তো উপযোগী করছেন না, ওকে দোষ দিচ্ছেন কেন? হ্যাঁ, আপনি ব্রিককে তো উপযোগী করছেন না, উপযোগী না করে আপনার সেই জ্ঞানটা নাই, তাকে কিভাবে উপযোগী করতে হয়। এই ট্র্যাডিশনাল নলেজটা আমরা আসলে, আমার ধারণা ব্রিটিশ আমলের পর থেকে আমরা ব্রিটিশ আমলের সময় থেকে হারানো শুরু করছি, এবং আমরা ওই ট্র্যাডিশনাল নলেজের দিকে ইন্টারেস্টেডও না। আমাদের কিবলা, আমি বলি আমাদের কিবলা পশ্চিমের দিকে আমরা তাকাই থাকি। ইউরোপ, আমেরিকা এরা কিভাবে কাজ করে, চায়নার দিকে আমাদের কিবলা চলে যায়, সেখান থেকে ম্যাটেরিয়াল নিয়ে আসি। কিন্তু আমার ঘরের কাছে কিন্তু 1000 বছর ধরে আমাদের সেটেলমেন্ট এবং খুব রিচ কালচার, হিস্ট্রি। সো আমরা আমাদের ম্যাটেরিয়ালের উপরে আমি অন্তত আস্থা রাখতে চাই। তো সেই কারণেই
আমি বিভিন্ন প্রজেক্টগুলা যে করি আমার লোকাল ম্যাটেরিয়াল দিয়ে করার চেষ্টা করি। এটা একদমই লোকাল ম্যাটেরিয়াল দিয়ে করা, ব্রিক দিয়ে করা, এবং এই ব্রিকটা অনেকে মনে করে খুব পলিশড, আসলে পলিশ না, এটা অ্যাজ ইউজুয়াল যে ভাঙাচোরা ব্রিক, তার কোনা ভাঙা, এটাই অ্যাস্থেটিক্স। হ্যাঁ, আমি তো খুব বেশি ফর্সা জাতির লোক না, সুতরাং ফর্সা খোঁজা আমার কাজ না, আমি যেরকম সেটাই আমার অ্যাস্থেটিক্স। সো আমার এইখানে যে ভাঙা ব্রিক পাওয়া যায় সেটাই আমার অ্যাস্থেটিক্স। সো আমি ওইটাকে নিয়েই আগাইতে চাই, বিশ্ব দরবারে দাঁড়াইতেও চাই ওইটা নিয়ে। হ্যাঁ, যেটা আমার এই মাটিতে পাওয়া যায়, এই জলবায়ুতে টিকে, সেটাই আসলে প্রকৃতির স্থাপত্য। আর এইটার ক্ষেত্রে আমি বলবো, ওই যে বললাম একটা সুফি বা ঘরনা থেকে, তখন আমাদের ধারণা হলো আসলে আমরা এই প্রজেক্টটা যে করব, এই প্রজেক্টটা কেমন করব। তো আমাদের দুইটা আইডিয়া ওয়ার্ক করেছে। প্রথম হচ্ছে, এটা আমাদের দেশে কিন্তু রিলিজিয়াস বিল্ডিংয়ের একটা অনেক পুরানো একটা হিস্ট্রি আছে, বিশেষ করে সুলতানি পিরিয়ড। সুলতানি পিরিয়ড এমন একটা পিরিয়ড, বিশেষ করে ইলিয়াস শাহর কথা বলতে হবে, যেখান থেকে উনি প্রথম আমাদের এই যে বাংলাদেশ, বাংলা নামটা কিন্তু ওনার দেয়া। আগের জনপদের নাম ছিল বিভিন্ন 7-8টা জনপদ ছিল, নাম শুনে থাকবেন, বঙ্গ, সমতট, গৌড় বা রাঢ়, হরিকেল, এরকম অনেক নাম ছিল, বঙ্গ একটা অংশের নাম ছিল। কিন্তু ইলিয়াস শাহী পুরো বাংলাকে একত্র করে বাঙ্গালা বা বাংলা নামটা সেই প্রপোজ করে, সেই প্রথম কিন্তু অর্থনৈতিকভাবে, ভৌগোলিকভাবে, রাজনৈতিকভাবে বাঙালি মুসলিম কমিউনিটি, যেটা পূর্ব বাংলা বা পুরা বাংলাকে এক করার চেষ্টা করে। এবং সেইখানেই উনি যেসব ওই সময় থেকে আমাদের যে প্র্যাকটিসটা হয়, বিশেষ করে আমি খুব ইন্সপায়ার্ড খান জাহান আলী তার কাজ দিয়ে। তো সেইটাই আমাকে ট্রিগার করে এই প্রজেক্টটা আমি কিভাবে করব। আমি এই প্রজেক্টটাতে আসলে 60 গম্বুজ মসজিদ বা সিঙ্গেল ডম মস্ক, চুনাখোলা মস্ক বা 9 গম্বুজ মসজিদ, ওইটার একটা আমি বলবো ইটস এ প্রসেস। আমার কাজটা একটা প্রসেস, অনেকগুলো প্রসেস ধরে আমি আগাই আসলে। তো এই অনেকগুলা ইস্যুজ এবং অনেকগুলা প্রসেস ভেঙে 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 একটা নতুন ফর্ম তৈরি হয়। হ্যাঁ, আমি ফর্ম ওরিয়েন্টেড আর্কিটেক্ট। আমি মনে করি স্থাপত্য একটা 3 ডাইমেনশনাল থিং। সো আমি 3 ডাইমেনশনালি ফর্মটাকে গেইন করতে চাই, কিন্তু সেটা যাতে আমার ইতিহাসের সাথে সম্পর্কিত, বর্তমানকে সার্ভ করে, ভবিষ্যতেও যাতে সেটা তার ফুটপ্রিন্টটা এস্টাবলিশ রাখতে পারে। এই কারণে আসলে এই যে খান জাহান আলীর কথা বললাম, এই যে 1000 বছর ধরে যে রিলিজিয়াস স্থাপত্যগুলো, মুসলিম স্থাপত্যগুলো টিকে আছে, এটা ইন্সপিরেশন ছিল। এবং এইখান থেকে আমরা যে এই যে টারেটগুলা দেখছি, আসলে 60 গম্বুজ মসজিদ দেখলে এই কর্নার টারেট দেখা যায়, এই টারেটগুলাকে আমাদের মাথায় প্রথম নিয়ে আসি। আমাদের মাথায় চিন্তা আসলো যে আমরা বেহেশতে থেকে একটা ঝাড়বাতি খুলে আনবো। তো আমাদের ওই আইডিয়াটাই ছিল, আমরা বেহেশত থেকে একটা ঝাড়বাতি, এই সিলিন্ডারগুলো এমনভাবে সাজানো, বাইরের থেকে খুবই সলিড, কিন্তু ভিতরে এই যে একটা ছাদটা এরকম, এই সিলিন্ডার টার্নস টু একটা ঝাড়বাতিতে রূপ নেয়। একটা প্রাকৃতিক আলোকে কিভাবে একটা স্পিরিচুয়ালি রিপ্রেজেন্ট করা যায়, সেটার একটা এক্সারসাইজ ছিল। হ্যাঁ, এটা খুব ছোট্ট কাজ, 1000 স্কোয়ার ফিটের কাজ, বাট ইট ওয়াজ সো ক্রিটিক্যাল। সো আমি বলবো যে লোকাল মেশন, কার্পেন্টার বা যারা যারা ছিল তারা সবাই খুবই এঙ্গেজ ছিল, আদারওয়াইজ এই প্রজেক্টটা সম্ভব হতো না। এবং ইসলামিক আর্কিটেকচারকে কিভাবে কন্টেম্পোরারি করা যায় সেটার একটা, কিন্তু সেটা বেঙ্গলের হাত ধরে, এটা ঠিক পার্সিয়ান, মিডল ইস্ট ওটা না, বেঙ্গলের হাত ধরে ইসলামিক আর্কিটেকচারকে কিভাবে কন্টেম্পোরারি রিপ্রেজেন্ট করা যায়, এটার একটা এক্সারসাইজ ছিল। আসলে আমাদের সবগুলো প্রজেক্টে আমরা মনে করি এক একটা এক্সারসাইজ, এক একটা এক্সপেরিমেন্ট, কখনো খুব ভালো হয়, কখনো ভুল হইতে পারে। একজন আর্কিটেক্টের প্রতিটা কাজ, যতগুলো কাজ, এটা তার একটা আমি বলবো জার্নি। এই জার্নি হিস্ট্রি থেকে সে তার মতো করে এক্সারসাইজ করে যেখানে থামে সে কিছু কন্ট্রিবিউট করে যায়। তো এই প্রজেক্টটাও আমি মনে করি সেরকম একটা এক্সারসাইজ। অনেক ধন্যবাদ স্যার, আসলে আপনার সঙ্গে এই সংক্ষিপ্ত সময়ের আলোচনা থেকে অনেকগুলো বিষয় শেখার সুযোগ হলো। এবং প্রথমত খুব সংবেদনশীলভাবে আমাদের চারপাশের পরিবেশ প্রকৃতিকে
সম্মান করে এবং সেটিকে বিবেচনা করে যে কোনো প্রকল্পের নকশা করার কথা আপনি উল্লেখ করেছেন এবং এর পাশাপাশি চিরায়ত ঐতিহ্যকে ধরে রাখার কথাটিও আপনি উল্লেখ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আশা করি যারা আমাদের আলোচনা শুনছিলেন তারাও নিশ্চয়ই বিষয়টি উপভোগ করেছেন। ধন্যবাদ সবাইকে আমাকে ইনভাইট করার জন্য, এবং আমি যে কাজ করছি সেই কাজটা করে যাওয়ার মতো স্কোপ যাতে থাকে এবং বাংলাদেশের আবহাওয়া জলবায়ু এটা বুঝে আমরা যেন সবাই সেই কাজটা করতে পারি। নিশ্চয়ই স্যার, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান প্রেস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট তানসিন আলম এবং আর্কিটেক্ট রাফিয়া রুকসাত। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের এক্সপিরিয়েন্সটা 15 বছরের বেশি সময় ধরে, এই সময়টাতে কোন ধরনের কাজ বেশি করা হয়েছে? আপনাদের এই যে জার্নিটা, এটা যদি একটু আমাদেরকে বলতেন। স্টুডেন্ট লাইফ থেকে আমরা কাজ করছি একসাথে। তারপর থেকে আমরা প্রথম যেমন পাশ করার পরেই বুয়েট কনসাল্টিং যে ইউনিটটা ক্যাফ বিআরটিসি, সেখানে আমরা প্রথম ফজলে রাব্বি পার্ক গুলশান সেটা কাজ করি, অ্যান্ড ওটা একটা বড় অভিজ্ঞতা হয় সে সময়। এবং তারপর থেকে আল্লাহর রহমে আমরা কাজ করে যাচ্ছি আর কি, ইন্টেরিয়র বিল্ডিং। পাশাপাশি আমি টিচিংয়ে আছি, বুয়েটে লেকচারার হিসেবে আছি 20 সাল থেকে। যে আপনারা আসলে যখন ডিজাইন করেন সেই জায়গাগুলোতে কালারের রিসার্চগুলোর প্রয়োজনীয়তা আপনারা কেমন অনুভব করেন? কোনো স্পেসকে যদি আমরা এনহ্যান্স করতে চাই তো কালার তো সেখানে মানে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কালারটাই ইউজ করা হয়। তো আমরা স্টুডেন্টদেরকে যখন পড়াই তখনও আমরা দেখা যায় যে এই কালারের ব্যাপারটাতে গুরুত্ব একটা দেই। কোনো স্পেসকে তার ইউজারের সাথে কানেক্ট করার জন্য যে জিনিসটা প্রয়োজন, সেটা আমরা একটা থিম যদি হয়, যেমন কোনো একটা স্পেসে কারো যদি কোজি ফিল আনা লাগে বা কোনো একটা স্পেসে তাকে যদি আমরা চাই যে সে খুব কমফোর্টেবল ফিল করবে বা তার একটা নিজস্ব প্রেফারেন্স থাকতে পারে, যেমন হয়তো বা প্যাস্টেল শেড বা মডার্ন বা রেট্রো এনিথিং, তো সেখানে আসলে এগুলো কালার দিয়েই করা সম্ভব। সো অ্যাক্টিভিটি বেসড, আসলে অ্যাক্টিভিটি আমি কোথায় কি করছি সেই অ্যাক্টিভিটিটাও কিন্তু আমার কালারের সাথে মানে ওটা খুব কানেক্ট করে আর কি। তার মানে একটা ট্রেন্ডি ডিজাইনের জন্য আসলে বা আমরা যদি বলি মডার্ন ডিজাইনের জন্য আসলে এই ধরনের রিসার্চ খুব প্রয়োজন আমাদের। অবশ্যই, কারণ আমাদের একটা স্পেসের ম্যাক্সিমাম সারফেসই থাকে পেইন্ট। তাহলে এই জায়গায় কালার নেক্সটের যে রিসার্চটা সেটা আসলে আপনাদেরকে প্রপারলি কানেক্ট করছে এবং হেল্প করছে। জি, ওখান থেকে মানে স্কিম ডেভেলপ করা, এটা কিভাবে হতে পারে সেই ব্যাপারগুলো কিন্তু খুব ক্লিয়ারলি মানে বোঝা যায়, এবং একটা সাধারণ মানুষও কিন্তু এই জিনিসটা খুব ইজিলি অ্যাবজর্ব করতে পারবে আর কি। কোন ধরনের ফিনিশকে ইজিলি আপনারা বেশি প্রায়োরিটি দেন? আই মিন কালারের কি ওয়াশেবিলিটি বেশি দেখেন নাকি হচ্ছে ফিনিশ কেমন লুকটা আসবে সেটাকে বেশি প্রায়োরিটি দেন? সব ওয়ালে কিন্তু সবসময় টেক্সচার করা হয় না। সো টেক্সচার পেইন্টটা মেইনলি আমরা ইউজ করি, যেমন রয়্যাল প্লেতে যে টেক্সচারগুলো আমরা দেখি, তো সেগুলো কিন্তু মানে খুব আর্কিটেকচার ফ্রেন্ডলি অ্যান্ড মানে ওটা আমাদের ডিজাইনের সাথে মার্চ করে আর কি। অ্যান্ড ওইটা আমরা কিন্তু ফিচার ওয়াল একটা বা দুইটা, চারটা ওয়ালের হয়তো একটা বা দুইটা ওয়ালে ওইটা কোনো কিছুকে হাইলাইট করার ক্ষেত্রে আমরা ঘর সাজানোর ক্ষেত্রে যদি বলি, একটা লিভিং রুমে হয়তো আমরা চাবো যে একটা টিভি ওয়াল যেটা আমরা একটু হাইলাইট করতে চাবো, তখন দেখা যায় যে অনেক জায়গায় প্যানেলিং ইউজ করা হয়, কিন্তু প্যানেলিং দেখা যায় অনেক কস্টলি হয়ে পড়ে বা ওটা একটা আসলে স্পেসও নেয়। তো আমরা সেটার পরিবর্তে যদি কালার, এই টেক্সচার কালারগুলো ইউজ করতে পারি, তাহলে দেখা যাবে যে ওটা ওই দেখা যায় যে সেম পরিমাণ সৌন্দর্যই আমাদেরকে দিবে, ওই ওয়ালটা হাইলাইটও করবে, কিন্তু এটা শুধুমাত্র কালার দিয়েই পসিবল, যেটা কস্টটাকে অনেকখানি মিনিমাইজ করতে পারে। আর ওয়াশেবিলিটি একটা বিগ পার্ট, কারণ ময়লা হবেই স্বাভাবিক, আমাদের যে পরিমাণ ধুলাবালি হয়, সো ময়লা হয়ে যায়। অ্যান্ড এটা যেমন আমার নিজের বাসাও আমি সেদিন পুরা ওয়াশ করলাম আর কি 2-3টা ওয়াল। তো এটা আপনার যেমন নন স্টিক, যেটা আলট্রা নন স্টিক, এইটা এখন যেমন প্লাস্টিক পেইন্টের থেকে কিন্তু ওইটা বেটার, কারণ ওইটা ওয়াশ করা যাচ্ছে এন্ড ওটা শিনটা বেটার আর কি। তার মানে আসলে স্টেইন ফ্রি হওয়াটা খুব একটা প্রায়োরিটির মধ্যে পড়ে অবশ্যই। এবং রিপেইন্টিং এর জায়গায় আসলে যত তাড়াতাড়ি এটা ময়লা কম হবে এটাকে আপনারা প্রায়োরিটি দিয়ে আসলে পেইন্টটা সিলেক্ট। এক্স্যাক্টলি, হ্যাঁ। নন স্টিক হলে ওইটা যেমন এটা বেশ ভালো একটা ইনোভেশন যে নন স্টিক হওয়ার কারণে এটা আপনার ময়লাটা ধরেও কম। গরমও অনেক বেড়েছে, কিন্তু হিটের একটা বড় সমস্যা টপ ফ্লোরে পাওয়া যায়। এই জায়গাটাতে অ্যাকচুয়ালি আপনারা কোন ধরনের সলিউশনকে প্রায়োরিটি দেন বা কি ধরনের সলিউশন আপনারা প্র্যাকটিস করেন? আসলে আগে যেটা করতো যে জলছাদ করতো, তো জলছাদের কিন্তু আসলে ডিউরেবিলিটি খুব
বেশি না, আর এখন কিন্তু ওই ক্রাফটসম্যান অ্যান্ড ওই ইয়েটাও কমে গেছে আসলে, অ্যান্ড ওয়েটটা বেড়ে যায় ওভারঅল। সো এই কারণে এখন যেমন বেটার হচ্ছে আপনার স্মার্ট কেয়ার ড্যাম্প প্রুফ ফাইবার টেক, যেটা এশিয়ান পেইন্টস থেকে আমরা ইউজ বেশ কিছুদিন যাবত আমরা বেশ কিছু প্রজেক্টে ইউজ করছি আর কি। তো এখানে আপনার ওইটায় যেটা সুবিধা হচ্ছে যে ওইটা আবার বেশ কিছু প্যাটার্ন তৈরি করা যায়, এইটার কারণে একটা সুবিধা। আর হলো আপনার ওভারঅল হিটও কমে যাচ্ছে, অ্যান্ড হলো আপনার ওয়াটার প্রুফিংটাও এখন পর্যন্ত আমরা দেখছি যে তার মানে ওয়েটলেস সলিউশন হিসেবে আসলে আপনার ড্যাম্প প্রুফ ফাইবার টেককে প্রায়োরিটি। হ্যাঁ, কারণ এতে ওয়েটটাও কম। এটা কি আপনারা ফ্রেশ ছাদের জন্য করছেন নাকি রিপেয়ার ছাদের জন্য? বোথ, ফর বোথ। এক্সটেরিয়র ফাসাদগুলোতে আপনারা আসলে কোন ধরনের সলিউশন আপনারা ইউজুয়ালি প্রেফার করেন বা কোন ধরনের ফিনিশ আপনারা দেখতে চান? আসলে এক্সটেরিয়রে আমরা মোস্টলি দেখা যায় ফেয়ার ফেস বা এক্সপোজ ব্রিক রাখি যখন, অথবা এখন যেটা আমরা করছি যে আমরা এখন ব্লকের যে বিল্ডিংগুলো হলো ব্লকস বা এএসসি ব্লক দিয়ে আমরা করছি, সেটাই আমাদের বাহিরে আমরা একটা ক্লিয়ার কোটিং আমাদেরকে দিতে হয়, সিলিকন ওয়াটার রিপেলেন্ট। হ্যাঁ, সিলিকন ওয়াটার রিপেলেন্ট একটা দিতে হয়, যেটা আপনার একটা লং টাইম কিন্তু এটা প্রোটেকশন দিয়ে যাচ্ছে। অ্যান্ড আমার একই সাথে ফেয়ার ফেস বা এক্সপোজড ব্রিকের যে অ্যাস্থেটিকটা ওইটাও কিন্তু মেনটেন হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে আমরা ইন ডিটেইলে জানলাম কিভাবে আসলে ইন্টেরিয়রের প্রোডাক্টের ক্ষেত্রে প্লাস্টিকের থেকে আমরা ননস্টিকে মুভ করছি এবং ছাদের সলিউশনের জন্য ড্যাম্প প্রুফ ফাইবার টেক কীভাবে আমাদেরকে হিট প্রুফ এবং ওয়েটলেস একটা সলিউশন দিতে পারে। আশা রাখছি আজকের এই ডিসকাশন আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.